হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 10-এর আরও একটি কবিতা, সুন্দর একটা কবিতা। ক্লাস 10-এর আই আরও বেঁধে বেঁধে থাকি, লিখেছেন শঙ্খ ঘোষ। তো আমরা শেষ অবধি সুন্দর করে মানেটা দেখে নেবো, কিছু কোশ্চেন দেখে নেবো এখান থেকে, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। তো চলো আমরা প্রত্যেকটা প্যারা, প্রত্যেকটা ওয়ার্ডের মানে ধরে ধরে আমরা পড়াটা বুঝে নিই। সঙ্গে আছে কে দেখে নিই, কে লাইভ ক্লাস করছে? হ্যাঁ, তৃষা। তৃষা শুনতে পাচ্ছ আমার কথা? তৃষা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা পড়েছো? স্যার এই কবিতাটা আমার পড়া হয়নি, আমি গল্প পড়ছিলাম। গল্প পড়েছো? কোন গল্পটা পড়েছো? দাঁড়ান বলছি। হারিয়ে যাওয়া কালি কলম পড়েছি। আচ্ছা, হারিয়ে এর পরেরটা পড়ে নিয়েছো। যাক, এইটা দেখো, আমরা যদি একা একা থাকি আমাদের ভালো লাগবে একা একা থাকতে? ভালো লাগবে? লাগবে না। অনেক ঝড় বাদল। স্যার কাটা আসছে। কথা কাটা কাটা আসছে, খুব সমস্যা, নেটের খুব সমস্যা শীতকালে। হ্যাঁ, কথাটা কাটা কাটা আসছে। এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। তুমি শোনো। আয় আরো বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস। ধস মানে কি গো? মাটি ধসে যায়, ধপ করে ধসে যাবে। আমরা দেখতে পাই নদীর পাড়ে যখন জল খুব বেড়ে যায় তখন মাটি কেটে কেটে মাটির নিচে চলে যায়, নদীতে ভাসিয়ে নিয়ে যায়, এটাকে ধস নামা বলে। আমাদের বাঁয়ে গিরিখাত। গিরিখাত বলতে অনেক উঁচু পাহাড়, তার নিচে এরকম ভি আকৃতি বা আয় আকৃতি গিরিখাত, মানে একবার পড়লে আর উপায় নেই। গিরিখাত, এই সামনে নদী বয়ে চলেছে, উগ্র একদম প্রচুর স্রোত। আমাদের মাথায় বোমারু। বোমারু মানে কি বলতো? এক প্রকার বিমান, যারা বোম বর্ষণ, বোম ফেলে যারা, বোমারু বিমান। স্যার হ্যাঁ বলছি গিরিখাত ভি আকৃতির দেখতে হয়, ক্যানিয়ন তো আয় আকৃতির দেখতে হয়। ক্যানিয়নটা আয় আকৃতি হয়, হ্যাঁ। গিরিখাত মানে হচ্ছে পাহাড়ের খাত, এবার নদী চলাচলের ফলে ভি আকৃতি হয়ে যায়, ঠিক। মানে ওই রকম টাইপের হতে পারে, আমি ওটাই বললাম। আমাদের মাথার ওপর বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এবার পায়ের নিচে এই যে পাহাড়ের ওপরে নদী, তার নিচে কি থাকবে বলো তো? পাহাড়ের ওপরে বরফ থাকবে, থাকবে না? হিমানি মানে বরফ। তাহলে কি বোঝালো? প্রথমটাই আমাদের বললো একদিকে বরফের ধস নামছে, অন্যদিকে একদম প্রচুর জোরে নদী বয়ে যাচ্ছে গিরিখাত দিয়ে, আর মাথার উপরে বোম পড়ছে দুম দুম করে। পায়ে হিমানির বাঁধ মানে পাটাকে ধরে নিচ্ছে বরফে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর ছেড়ে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের আর পালাবার কোথাও কোনো উপায় নেই। ওপর থেকে বোম পড়ছে, আর নিচে এদিকে বরফে পা আটকা পড়ে গেছে, আর এদিকে ধস নামছে, এদিকে গিরিখাত। গিরিখাত মানে এটা ডিঙিয়ে আর যাওয়া যাবে না। তাহলে এই সব জায়গায় আটকা পড়ে আছি। আমাদের শিশুদের লাশ, সব মানে মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে, বিভিন্ন জায়গায় বাচ্চাদের মৃতদেহ পড়ে আছে। আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমরা কি এখনই মরে যাব? নিজেকে কোশ্চেন করেছে। আমাদের পথ নেই আর, আমরা আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে এই সময় আমাদের একটাই উপায়, এসো আমরা সবাই একের সঙ্গে জড়াজড়ি করে গলাগলি করে থাকি, বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। এই যে কজন বেঁচে আছি, আমাদের ইতিহাস কেউ জানে না। আমরা কি করে যুদ্ধ করছি, আমরা কি করছি কেউ জানে না। তবে পৃথিবী মনে হয় আর নেই, বা পৃথিবী হয়তো মরে গেছে। আমাদের মানে এরা ওদের অ্যাঙ্গেলে দেখছে যে পৃথিবীতে আর কিছু নেই, মানে ওরা তো যোগাযোগ করতে পারছে না যারা পৃথিবীর সভ্য মানুষ তাদের সঙ্গে, তাই না?
হ্যাঁ সেই জন্য ভাবছি আমাদের দিকটা যেমন আমরা কজন বেঁচে আছি, পৃথিবীতে হয়তো আর কেউ নেই, সব মরে গেছে যুদ্ধে। তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে এখানে কবি শঙ্খ ঘোষ এই যুদ্ধ পরিস্থিতির একটা ভয়াবহ রূপ আমাদের সামনে তুলে ধরেছেন, তাই না? হ্যাঁ যুদ্ধ হলে কি হবে? যারা হয়তো আরো 50 বছর 100 বছর পর মরতো, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, যারা আমাদের ভবিষ্যৎ, তারা সেই শিশুরূপী ছোট ছোট ভবিষ্যৎগুলো সব মারা গেছে। আর এমন ভাবে যুদ্ধ যখন লাগবে, এমন ভাবে আমরা বাঁধা পড়ে যাব, পাটা আটকা পড়ে যাবে মাটির সঙ্গে, আমরা কোনো জায়গায় পালাবার পথ পাবো না। এই ভয়াবহতাকেই আমরা কিন্তু এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। শঙ্খ ঘোষ তো একদম আমাদের আধুনিক কবি, বাংলাদেশের বরিশালে তার জন্ম হয়েছিল। তিনি একজন বিখ্যাত কবি সাহিত্যিক। তার লেখা বইগুলো হচ্ছে দিনগুলি, রাতগুলি, নিহিত পাতার ছায়া, বাবরের প্রার্থনা। এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, এটা দারুণ কবিতাটা। পাঁজরের দাঁড়ের শব্দ, কর্কর কর্কর শব্দ, জলই পাষাণ, মানে আধুনিক, একদম কবিতাগুলো আধুনিক। তাহলে এই আধুনিক কবি আমাদের এই কবিতাটা লিখেছেন। এবার এর কোশ্চেনগুলো আমরা জানবো। আচ্ছা, শঙ্খ ঘোষের ছদ্মনাম হচ্ছে কুন্তক। শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক। অনেক কিছু লিখেছেন। হ্যাঁ, চলো আমরা দেখি কোশ্চেন কি আসতে পারে এখান থেকে। দাঁড়াও, কোশ্চেনটা দেখে নিই। আমরা জ্ঞান চক্ষুর কোশ্চেন দেখেছি। আমরা এবার তপনের কোশ্চেনগুলো দেখা হয়ে গেছে, এবার আমরা দেখব কোথায়। কই জ্ঞান এর, কই আরো বেঁধে বেঁধে থাকির কোশ্চেন, সবই তো হয়ে গেল। ওই আরো বেঁধে বেঁধে থাকি। সুখী একজন, ওহ কত পেজে আছে সেটাই তো বুঝতে পারছি না। তাই আরো বেঁধে বেঁধে থাকি, পেজ নাম্বার 101।
চলো এবার ঝটপট পাওয়া যাবে। পেজ নাম্বার 101-এ আছে 52, মানে এখানে 91। চলো আর কটা পেজ? 101। আচ্ছা, হ্যাঁ তৃষা শুনতে পাচ্ছে এবার? তৃষা, হ্যাঁ তাহলে আয়ারও বেঁধে বেঁধে থাকির কোশ্চেন গুলো দেখি আমরা কতটা পারছি। হ্যাঁ স্যার। অথবা এমন এক ইতিহাস, কেমন ইতিহাস? না জানা ইতিহাস, মুখ ঢাকা ইতিহাস। তাহলে আমাদের হ্যাঁ আমাদের মুখ ঢাকা ইতিহাস, না এটা জানা হবে ইতিহাস। আমাদের মুখ ঢাকা ইতিহাস। ডি আমাদের এই না, মুখ ঢাকা, শুধু মুখ ঢাকা হবে, মুখ চোখ ঢাকাটা হবে না। হ্যাঁ মুখ আচ্ছা হ্যাঁ দাঁড়াও, 108 পেজে আছে না? স্যার বসে গেছে আবার। হ্যাঁ নেটের খুব সমস্যা, আমি ওদিকে করতে পারছি না, মানে কঠিন অবস্থা হয়ে গেছে নেটের। নেট নিয়ে খুব সমস্যা, শীতকালে খুব খারাপ হয় নেট, প্রচুর অসুবিধা করে। হ্যাঁ একটু আর একটু 2-4 দিন পরে, এখন তো আজকে তো আমাদের এদিকে এত কুয়াশা করেছে কিচ্ছু দেখা যায় না রাস্তাঘাট, প্রচন্ড ঠান্ডা, জোরে হাওয়া বইছে। তো দেখো তাহলে এটা হবে মুখ ঢাকার ইতিহাস, মুখ ঢাকা ইতিহাস ডি এরটা। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় শূন্যতার কথা প্রকাশ পেয়েছে যে পংক্তিটিতে। তাহলে এখানে কোন জায়গাটায় বোঝাচ্ছে যে শূন্যতা, কিছু নেই, কিছুই কোথাও যদি নেই, তাহলে এই কথাটার মাধ্যমে সব দিক ফাঁকা বুঝিয়েছে। তারপরে দেখো তো, আমাদের কথা কে জানে, কে বা জানে? কবিতায় আমরা কারা? অসহায় মানুষ, ভবঘুরে, না ভিখারি, না ওই ইতিহাসবিদ? সাধারণ অসহায় মানুষ, অসহায় মানুষ। আমাদের ঘর ছেড়ে উড়ে, পংক্তিটি ভাবার্থ কি? ঘর ছেড়ে উড়ে মানে আমরা তো পালিয়ে যেতে পারবো না, আকস্মিক বিপর্যস্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ঘর ভেঙে গেছে, না ঘর ছেড়ে আমরা চলে যাচ্ছি, কোনটা বোঝাবে? আকস্মিক বিপর্যয় ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ঘর ছিল, এই যে যুদ্ধ চলছে এই জন্য ধ্বংস হয়ে গেছে। আমাদের মাথায়, মাথায় কি? বোমারু, মাথার উপরে বোমারু বিমান। আমাদের ডান পাশে কি গো? বাঁধ, পথ। আমাদের ডান পাশে ধস। ধস। আচ্ছা, আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন বক্তব্য প্রকাশিত হয়েছে? বিপন্ন অস্তিত্ব, মানুষত্ব, না শূন্যতা, না প্রাপ্তি? যেখানে অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না, যেখানে ঘেরা পড়ে গেছে মানুষটা, নিজেই বাঁচবে কিনা কোনো তার ঠিক নেই, তাহলে ওখানে বিপন্ন অস্তিত্ব। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, রাস্তায় রাস্তায়, শহরে গ্রামে, জন্মভূমিতে। এটা হবে দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে। তারপরে দেখো তো, গিরিখাত রয়েছে আমাদের ডানে না বামে? আমাদের বাঁয়ে, বাম পাশে। বামে। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কি উড়ে যাওয়ার কথা বলা হয়েছে? বোমা, ঘর। হ্যাঁ ঠিক, ঘর উড়ে গেছে, বোম পড়ে ঘর উড়ে গেছে। শঙ্খ ঘোষের ছদ্মনাম একটু আগেই বললাম, কুন্তক। কুন্তক, কুন্তল নয়, কুন্তক। আমাদের মাথায় বোমারু, বোমারু কথার অর্থ আতশবাজি, সব মহাকাশকারী গোলক, বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান। এটা হবে বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান। শঙ্খ ঘোষের প্রকৃত নাম? প্রিয়দর্শী ঘোষ, নিত্যপ্রিয় ঘোষ? এটা হবে চিত্তপ্রিয় ঘোষ। কে বা জানে, কি জানার কথা বলা হয়েছে? আমাদের কথা, ইতিহাসের কথা, মৃত্যুর কথা, ভিখারির কথা? আমাদের কথা। এখানে হবে আমাদের কথা। আমাদের পায়ে পায়ে রয়েছে ভারী জুতো, হিমালয়ের বাঁধ, কাঁটাতার, ভিক্ষুকের দল? হিমানির বাঁধ। বরফের বাঁধ।
আমাদের চোখ মুখ ঢাকা, বিস্ফারিত, আতঙ্কগ্রস্ত, আনন্দিত, এটা হবে চোখ মুখ ঢাকা, ঢেকে দেওয়া হয়েছে। আমাদের চোখ মুখ ঢাকা পংক্তিটির মর্মার্থ কি? আমাদের সবাই অবজ্ঞা করে, ঘৃণা করে, আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়নি, আমাদের পরিচয় দিতে লজ্জা পায়, আমাদের কোনো পরিচয় নেই। কোনটা হবে? আমাদের প্রকৃত প্রকাশ পায়নি। হ্যাঁ, বিয়েটা। আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুবার, তিনবার না একবার? দুবার। আমাদের পথ নেই আর, উদ্ধৃতাংশের পথ না থাকার অর্থ কোনো উপায় নেই, কোনো খাদ্য নেই, কোনো বাসস্থান নেই, কোনো ইতিহাস নেই। কোনটা হবে এটা? কোনো উপায় নেই, পথ নেই, পালাবার আর পথ নেই। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ তুষার বা বরফ। হিমানি মানে তুষার বা বরফ। আচ্ছা, একটু দেখো, একটু বড় কোশ্চেন দেখি। তবু তো কজন আছি বাকি। তবু তো বলার কারণ কি? আচ্ছা, আবার হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, তবু তো বলা হয়েছে কেন? তবু তো কজন আছি বাকি। তবু তো বলা হয়েছে কেন? মানে সবাই তো মরে গেছে, শুধু আমরাই বাকি আছি। সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধের ভয়াবহতা, আশ্রয়হীনতা, ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু সত্ত্বেও এখনো বেঁচে আছে কিছু মানুষ, তাদের মানুষ, তাই তবু তো কথাটি ব্যবহার করা হয়েছে। এখন দেখো চারিদিকে জাতপাত নিয়ে ঝগড়া চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধের একটা ঘনঘটা চলছে, বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, আশ্রয়হীনতা, ঘর দখল, বাড়ি দখল, আর ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু ঘটছে চারিদিকে। তা সত্ত্বেও কিছু মানুষের বিবেক এখনো বেঁচে আছে, তাই তবু কথাটি বলা হয়েছে। হ্যাঁ, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে ফিরেছি কেন? এই যে আমাদের জীবন বিপন্ন, আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে যুদ্ধ করো না, তোমরা সাম্প্রদায়িক ভাবে বাঁচিও না, তবুও কিন্তু তারা শোনেনি। জীবনের বিপন্নতা ও যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের তথা সাধারণ মানুষকে রক্ষা করতে শান্তি সুস্থিরতার নিবেদন নিয়ে আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি একটু শান্তির আশ্রয়ের জন্য। তাহলে দৌড়ে দৌড়ে ঘুরেছে সবাইকে বোঝাতে যে যুদ্ধ করো না, যুদ্ধ করলে কি ভয়াবহ পরিস্থিতি হবে, তবুও কিন্তু তারা বোঝেনি, দৌড়ে দৌড়ে ফিরেছে। আচ্ছা, প্রশ্ন দেখো, আমাদের কথা কে জানে? কে বা জানে? আমাদের কথা কেউ জানে না কেন? চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে মানুষ আশ্চর্যজনক ভাবে বেঁচে আছে, সকলের কাছে তাদের কথা অজ্ঞাত। মানে ধরো এমন পরিস্থিতি যে কোনো দিকে যাওয়ার আর উপায় নেই, এমন জায়গায় বেঁচে আছে, তার কথা কি করে সবাই জানবে? সব তো অজানা থাকবে, এই জন্যই তাদের কথা কেউ জানে না। মানে একদিকে গিরিখাত পেরিয়ে যেতে পারবে না খবর, আর একদিকে পায়ে একদম বরফ গাঁথা, আর একদিকে হচ্ছে ধস নামছে, তাহলে এদের খবরটা যাবে কি করে? হাওয়াতে যাবে, সেই জন্য এদের খবর কেউ জানে না। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? পায়ে পায়ে হিমানির বাঁধ। জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কবি কি বলেছেন? বড় হিংসা, সব জায়গায় ঝগড়া, এইটাকে বলছে হিমানির বাঁধ। আমাদের সমাজটা আজ বিকারগ্রস্ত, সবাই কোনো না কোনো জায়গায় বাঁধা পড়ে আছে। কাউকে যদি কোনো ভালো কথা বলছে বা বলছি আমরা, তো সে কিন্তু তার যে সাম্প্রদায়িকতা, তার যে গণ্ডি, তার মধ্যেই সে বাঁধা পড়ে আছে। তার পাটা মনে হচ্ছে যেন বরফে পুঁতে আছে, তার জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারছে না, সে অনেক জায়গায় দায়বদ্ধ হয়ে আছে। সেই জন্য এখানে বলা হয়েছে যে পায়ে পায়ে হিমানির বাঁধ। হিংসায় উন্মত্ত পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার পথ ক্রমশ দুর্গম হয়ে উঠছে। হিমানি অর্থাৎ তুষারাবৃত পথে চলা যেমন দুষ্কর, তেমনি মানবতাহীন বেঁচে থাকার পথে এগোনো কিন্তু কষ্টকর। আমরা ভিখারি 12 মাস, একথা বলার অর্থ কি?
সাধারণ মানুষকে চিরকাল ক্ষমতাবান মানুষের অনুগ্রহের ওপর বেঁচে থাকতে হয়। তা কবি ভিখারি শব্দটির দ্বারা সাধারণ মানুষের এই নিজস্বতা অধিকারহীনতাকেই ইঙ্গিত করেছে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের পরিবেশে যদি তাকায় তাহলে দেখতে পাবো যে সব মানুষই কাজ করে, কোনো মানুষ বসে খায় না। কিন্তু দেখা যাবে কিছু মানুষ ক্ষমতার জোরে অনেক বেশি ধনী, কিছু মানুষ ক্ষমতা নেই, তাদের কোনো মতাদর্শ, তাদের কোনো অধিকার নেই নিজেদেরকে প্রকাশ করার, সেই জন্য তারা কিন্তু দিন দিন গরিব হয়ে যাচ্ছে, ভিখারি হয়ে যাচ্ছে। তো সাধারণ মানুষকে চিরকাল ক্ষমতাবান মানুষেরা কি করে, পিষে যায়, তাদের কাছে নিংড়ে নেয়, তাদের কাছে শুষে নেয়। তাই কবি সাধারণ মানুষের দিকে তাকিয়ে আমরা ভিখারি 12 মাস কথাটি বলেছেন। বুঝতে পেরেছ? বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারছো? এই কোশ্চেনটা আবার ঘুরিয়েও আসতে পারে। এই কোশ্চেনটা ঘুরিয়ে আসলে এরকম আসবে, এমন ইতিহাস সাধারণ মানুষের ইতিহাস, এমন ইতিহাস সাধারণ মানুষের ইতিহাস কেমন? সাধারণ মানুষের ইতিহাস খুব নগণ্য, কেউ চোখ মুখে দেখেও না। সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই, অথবা নগণ্য, এত কম, এত ছোট যে তাদের কেউ চোখেও দেখে না, অথবা ইতিহাসে তাদের চোখ মুখ বন্ধ। আচ্ছা চলো তারপর কোশ্চেনটা দেখো। তাহলে সাধারণ মানুষের ইতিহাসটা কেমন না, সাধারণ মানুষের ইতিহাস খুব নগণ্য, অথবা তাদের ইতিহাস কেউ জানেই না, তাদের ইতিহাস বলে কোনো কথাই নেই। একটা মানুষ, গরিব মানুষ খেটে আনে, তারা কিভাবে খায়, তারা কিভাবে ঘুমোয়, তারা কি সত্যিই কাঁথা কম্বল পায় নাকি একটা চাদর গায়ে দিয়ে ঘুমায়, এইসব ইতিহাস কোনো জায়গায় থাকে না। তাদের যদিও বা ইতিহাস একটু থাকে, তাও সেই জায়গাগুলোতে সাধারণ মানুষের দিকটাকে ঢেকে দেওয়া হয়। কারণ কেন বলো তো? ক্ষমতাবান যারা আছে, রাজা, যারা মন্ত্রী আছে, তারা তাদের ইতিহাসটা প্রকাশ পেলে সবার হুঁশ ফিরে যাবে বলে তারা সেটাকে ঢেকে রাখে। প্রশ্ন, কিছুই কোথাও নেই, এই অবস্থায় কি করণীয়? কোথাও কিছু না থাকলে চারিদিকে ঘনায়মান এই মহাশূন্যতার মাঝে একে অপরের হাত ধরে একসঙ্গে আসতে হবে। কি করতে হবে? সঙ্গবদ্ধ হতে হবে। বেঁধে বেঁধে থাকায় একান্ত কর্তব্য। তাহলে কিছু যদি কোথাও না থাকে কি করতে হবে? একসঙ্গে থাকতে হবে। এখনই যদি হঠাৎ করে ভূমিকম্প হতে শুরু করে, তখন আমরা কি করি বলতো? এই আয় আয় আয়, সব ছেলে মেয়েকে মা জড়িয়ে ধরে এক জায়গায় দাঁড়িয়ে যায়, ফাঁকা জায়গায়, তাই না? যখন মানুষ নিরুপায় হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই একসঙ্গে থাকে। আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকার কারণ কি? ভারতবাসী যখন মৈত্রীর গৌরবময় ঐতিহ্য ভুলে সাম্প্রদায়িক দাঙ্গায় মেতে ওঠে, তখন আর তার চেতনা হারিয়ে যায়। এই অন্ধত্বকেই চোখ মুখ ঢাকা বলা হয়েছে। তাহলে চোখ মুখ কিসে ঢাকা? চোখ মুখ ঢাকা সাম্প্রদায়িকতায়। সাম্প্রদায়িকতায় ও হিন্দু, ও মুসলিম, ও বৌদ্ধ, খ্রিস্টান, ও ছোট জাত, ও বড় জাত, এইরকম ভাবে আমাদের চোখ মুখ ঢাকা আছে। আমাদের মাথায় বোমারু, এ কথা বলার কারণ কি? বোমারু শব্দটি হলো বোমা নিক্ষেপক। বর্তমান পৃথিবীতে দেশে দেশে, জাতিতে জাতিতে ভয়ঙ্কর অবস্থা, যা মানুষত্বের অপমান করে। এই পরিস্থিতিকে বোঝাতে কবি মাথার উপর বোমারু অর্থাৎ যুদ্ধ বিমানের কথা বলেছে। মানে সবার মাথায় নিজের টুকুটাই আছে। এখানে আমাদের ঢুকে গেছে জাতি, জাতিতে জাতিতে যুদ্ধ, এখানে আমাদের দেশে দেশে যুদ্ধ, আমি ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি, এই সব পরিস্থিতির জন্য বলেছে যে আমাদের মাথায় বোমারু ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? শিশুদের লাশ, নিষ্পাপ মানব শিশুর সব বা মৃতদেহ। রায় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে নিষ্পাপ মানব শিশুর সব বা মৃতদেহ ছড়ানো রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আমাদের পথ নেই আর, পথটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? উপায় অর্থে। বাঁচার উপায় অর্থে। বাঁচার উপায় অর্থে পথ কথাটি ব্যবহার করা হয়েছে। বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়? একসাথে থাকা, একত্রিত হওয়া, এক হওয়া। আবার আমরা যেন জাতিভেদ ভুলে, আমরা হিন্দু, আমরা মুসলিম ভুলে সবাই যেন আবার সভ্যতার চরম সংকটকালে সংঘবদ্ধ হতে পারি।
তাহলে বেঁধে বেঁধে থাকার অর্থ বলছে যে আমার মাথার মধ্যে যে চিন্তা একসঙ্গে ভাবনা থাকা। চলে এসেছে, নিজের জাতি নিজের দেশ এই চিন্তা ভাবনা উড়িয়ে দিয়ে সবাই আমরা এক, সবাই মানুষ, এইটা ভাবতে আমাদের বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আমাদের পথ নেই আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? একসঙ্গে থাকা, বেঁধে বেঁধে থাকা। মানবতাহীন, হিংসা উন্মত্ত পৃথিবীতে বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে, তখন সহমর্মিতার সঙ্গে আরো বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকতে হয়, তখন আমাদেরকে আরো জোট বাঁধতে হয়। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাদের প্রতি কবির এই আবেদন? সাধারণ মানুষের। শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশ কবি বিপন্ন পৃথিবীর সংকটের মুখে দাঁড়িয়ে থাকা মানুষের কথা ভারতবাসীর প্রতি এই আবেদন জানিয়েছেন, সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়েছেন। কিছু কোথাও যদি নেই তবে কি আছে? কোথাও কিছু না থাকলেও প্রতিকূল পরিস্থিতিতে কয়েকজন মানুষ আশ্চর্যজনক ভাবে বেঁচে আছে, যাদের বিবেক এখনো ভালো আছে, যারা এখনো এই জাতি দেশ এগুলো সব ভুলে গেছে, যাদের মধ্যে এখনো মানসিকতা মানবিকতা আছে। পৃথিবীতে হয়তো পৃথিবী হয়ে গেছে, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতাকে। আচ্ছা, এটার উত্তরটা কি হবে? পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? মানে কেউ আমার ডাক শুনতে পাচ্ছে না, আমি এতবার বলছি আয় আরো বেঁধে বেঁধে থাকি, সব মানে মরার মতো, নিথর দেহের মতো সব নিজের স্রোতে চলছে, তাই না? সেই জন্য বলেছে যে পৃথিবীতে আমার ডাক শোনার কেউ নেই, তার মানে সবাই মরে গেছে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচয়িতা শঙ্খ ঘোষ। আচ্ছা, রচয়িতা হলো, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এটা তো আলোচনা করলাম। এই মুহূর্তে মরে যাব নাকি? কে কেন সংশয় প্রকাশ করেছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান? আচ্ছা, এই মুহূর্তে মরে যাব নাকি? কে প্রশ্ন করেছে এটা? কে? সাধারণ মানুষেরা, সাধারণ বিবেকবান মানুষেরা কোশ্চেন করেছে যে সবাই তো নিজের নিজের জাতি ধর্ম বর্ণ নিয়ে ব্যস্ত, যুদ্ধে ব্যস্ত, তাহলে কি আমরা যারা বিবেক আছে তারা কি মরে যাব? বিবেকবান মানুষেরা কোশ্চেন করেছে। কবি বিবেকবান মানুষদেরকে এই কোশ্চেনটা করিয়েছেন। কেন করেছে? তারা এই মরে যাওয়ার যে স্রোত, মরে যাওয়ার যে একটা মিছিল যাচ্ছে, সেই মিছিলটাকে যাতে আমরা ভেঙে দিতে পারি, আমরা যেন আরো বেঁধে বেঁধে থেকে সবকে প্রতিহত করতে পারি, আবার পৃথিবীতে মানবতা ফিরিয়ে আনতে পারি, তার জন্য এই সংশয় প্রকাশ করেছে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান? এই আহ্বানের কারণ কি? পৃথিবীর সকল মানুষের কথা বলা হয়েছে। এখানে পৃথিবীর সকল মানুষদেরকে এখানে এক জায়গায় আসতে বলা হয়েছে। এই কোশ্চেন গুলোকে আমরা করলাম উত্তর, ঠিক আছে। চলো দেখি তারপরে এমসিকিউ করেছি। আচ্ছা, এটা দেখো তো। আচ্ছা, তো আমাদের শেষ হলো। বড় কোশ্চেন গুলো আমি পরে দিয়ে দেবো, হ্যাঁ? বড় কোশ্চেন গুলো রেডি করা হয়নি আমার।